ধর্মভীরু মেরি ইজাবেল হ্যামিল্টনের সংসার আলো করে জন্ম নিলেন এক কন্যা সন্তান। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার কালে তাকে সাদরে গ্রহণ করলেন স্যামুয়েল পরিবার। কন্যাটির নাম পিতামহী মার্গারেট এলিজাবেথ নিলাসের সঙ্গে সাদৃশ্য যুক্ত করে রাখা হল মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেটের পূর্বপুরুষ স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন, কিন্তু পরবর্তীকালে এই পরিবার স্কটল্যান্ড পরিত্যাগ করে আয়ারল্যান্ডে রস্ট্রেভরের অধিবাসী হন। কিশোরী মার্গারেটের দিন কাটে পিতামহীর কাছে। মার্গারেটের মনে নিষ্ঠাবতী, ধর্মভীরু, অসাধারণ পিতামহীর প্রভাব ছিল অনেকখানি। তার প্রভাবই অনেকটা তৈরি করে দিয়েছিল মার্গারেটের ভবিষ্যৎ মানসিক গঠন। অনাথ বালকদের নিয়ে তার একটি সংসার ছিল। রূপকথার গল্প, কল্পনার রাজ্য, পৌরাণিক কাহিনীতে গল্পের ঝুলি পরিপূর্ণ থাকত। কিন্তু পিতামহীকে হারালেন মার্গারেট। জীবনে শুরু হল শূন্যতা। 1877 সালে মাত্র 34 বছর বয়সে স্যামুয়েল দেহত্যাগ করলেন। পিতৃহীন হলেন কিশোরী মার্গারেট। কন্যার চরিত্রে কয়েকটি দুর্লভ গুণের সমাবেশ ও ধর্মের প্রতি গভীর অনুরাগ দেখে স্যামুয়েলের মনে হয়েছিল মার্গারেটের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল, গৌরবময়। তাই মৃত্যুর পূর্বে স্ত্রীকে বলে গেলেন, মার্গারেটের জীবনে একদিন বৃহৎ কার্যের জন্য ডাক আসবে, তখন ওকে বাধা দিও না। মার্গারেটের মাতামহ বিশিষ্ট রাজনৈতিক নেতা রিচার্ড হ্যামিল্টন আয়ারল্যান্ডের হোম রুল অর্থাৎ স্বায়ত্ত শাসন আন্দোলনের এক পৃষ্ঠপোষক। তার ঝোলায় থাকে সরকার বিরোধী নিষিদ্ধ পত্রিকা দ্য নেশন। স্যামুয়েলের মৃত্যুর আগে মার্গারেটের আর এক বোন ও ভাইয়ের জন্ম হয়ে গিয়েছে, মে নোবেল ও রিচমন্ড নোবেল। আর্থিক অভাবের জন্য নিতান্তই ছোট বাচ্চাদের নিয়ে একাকী থাকা সম্ভব নয় বুঝতে পেরে মেরি পিতা হ্যামিল্টনের কাছে আয়ারল্যান্ডে চলে গেলেন। মার্গারেট ও তার বোনকে হ্যালিফ্যাক্সের কংগ্রিগেশনালিস্ট চার্চের অধীন এক বোর্ডিং স্কুলে পাঠানো হল। 1884 সাল শিক্ষাকাল উত্তীর্ণ হল। মাত্র 18 বছর বয়সে শিক্ষিকার পদ গ্রহণ করে কেসউইকে যাত্রা করলেন মার্গারেট। কেবল জীবিকা উপার্জন নয়, শিক্ষকতার ফাঁকে শিক্ষা নিয়ে গবেষণাও চলল। তার সঙ্গে কেসউইকের হাই চার্চের সংস্পর্শে আসার ফলে ধর্ম সম্বন্ধে মার্গারেটের মনে এক ধরনের আগ্রহ জন্মাল। কিন্তু 1 বছরের মধ্যে কেসউইক ছেড়ে চললেন রেক্সহ্যামে। 1886 সালে রেক্সহ্যামে মার্গারেটের চাকরি গ্রহণ নিঃসন্দেহে তার জীবনের একটি বিশেষ ঘটনা। রেক্সহ্যাম খনি অঞ্চল, দরিদ্রের বাস। সেখানে চার্চের অধীনে কাজ করতে গিয়ে মার্গারেট বুঝলেন চার্চের সমাজসেবা ও সাহায্য দানের সীমাবদ্ধতা। চার্চের করুণা কেবল অনুশাসন মেনে চলা এবং নিয়মিত গির্জায় যাওয়া খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত। দরিদ্রকে ধর্মের গণ্ডিতে আবদ্ধ করতে হৃদয়ের অনুশাসন মেনে চলা মার্গারেটের যুক্তিবাদী মন এতে সায় দিচ্ছিল না। তার মত ছিল, ধর্ম কি এত সংকীর্ণ যে অকপটে সকলকে গ্রহণ করতে পারে না? সৃষ্টির মূলে যদি এক পরম পিতা থাকেন, তবে সৃষ্ট জীবের মধ্যে এত ভেদাভেদ কেন? এর মধ্যে ওয়েলসবাসী এক তরুণ ইঞ্জিনিয়ারের সঙ্গে পরিচিত হলেন মার্গারেট। আবেগময়ী নারী মনটি জেগে উঠল। কিন্তু বিধাতার বিধান ভিন্ন, তাই দুজন পরস্পরের বাগদত্তা হলেও কিছু দিনের মধ্যে তরুণটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করল। চারিদিক শূন্যতায় ভরে গেল মার্গারেটের। তিনি 1889 সালে চলে গেলেন চেস্টারে, সেখান থেকে লিভারপুলে পরিবারের সান্নিধ্য পেলেন মার্গারেট। মার্গারেট মেতে উঠলেন শিক্ষা সম্বন্ধে নানা গবেষণায়। বিশিষ্ট শিক্ষাবিদ পেস্তালাৎস্কির শিশু শিক্ষার ধারা তাকে স্পর্শ করল।
বিখ্যাত শিক্ষাব্রতী ডাচ মহিলা মিসেস ডি লিওয়ের সঙ্গে পরিচয় হল ও গুড সানডে ক্লাবের সদস্যা হলেন মার্গারেট। এই ক্লাবে বক্তৃতা দেওয়া এবং লেখালেখির মাধ্যমে সাহিত্য চর্চার সুযোগ মিলল মার্গারেটের। 1890 সালে লন্ডনের উইম্বলডনে মিসেস ডি লিওয়ের সঙ্গে নতুন বিদ্যালয় খুললেন। কিন্তু বেশি দিন ডি লিওয়ের সঙ্গে একত্রে কাজ করা মার্গারেটের পক্ষে সম্ভব হল না। প্রচণ্ড স্বাধীন চেতা মন, নিজের স্রোতে চলতে চাই। তাই 2 বছরের মধ্যে 1892 সালে বোন মেয়ের সঙ্গে উইম্বলডনে তিনি পৃথক বিদ্যালয় খুললেন। এই বিদ্যালয়ের সঙ্গে কিন্ডারগার্টেন নামে একটি নতুন বিভাগ যুক্ত করেছিলেন। সেখানে শিশু শিক্ষার আরেক পুরোধা মিস্টার ফ্রবেলের অনুগামী হলেন। লন্ডনের গুণীজন সম্মেলনে লেডি রিপন ও লেডি ইজাবেল মার্জেসনের সঙ্গে মার্গারেটের পরিচয় হল। সেই সূত্রে সাহিত্য আসর সিসেমি ক্লাবে যোগ দিলেন তিনি। পরে ক্লাবের সেক্রেটারি হয়েছিলেন। এখানে পরিচিত হলেন বার্নার্ড শ, টমাস হাক্সলি, বার্টন রাসেল, এইচ.জি. ওয়েলসের মতো প্রখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে। যুক্তির দিক দিয়ে তীক্ষ্ণ হয়ে উঠলেন তিনি। ধর্ম বিশ্বাসে এলো সেই যুক্তির প্রভাব। ইংল্যান্ডের ব্রডচার্চ স্কুলে যোগদান করলেন, কিন্তু তার মতবাদও ভালো লাগলো না, কেবল প্রাণহীন শুষ্ক নীতির ব্যাখ্যা। এই সময় হাতে এলো স্যার এডউইন আর্নল্ডের লেখা তথাগত বুদ্ধের জীবনী, দি লাইট অফ এশিয়া। বুদ্ধদেব বলেছেন, বহুজন হিতায় বহুজন সুখায়। দি লাইট অফ এশিয়া বইটি মার্গারেটের মনকে আনন্দ দিল ঠিকই, কিন্তু সম্পূর্ণ তৃপ্তি দিতে অক্ষম হল। 1895 সাল শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ আমেরিকায় ধর্মপ্রচার শেষ করে উপস্থিত হয়েছেন লন্ডনে। উদ্দেশ্য বেদান্ত প্রচার। এক সভায় লেডি মার্জেসন সেই হিন্দু যোগীকে কিছু বলার জন্য আহ্বান করলেন। সঙ্গে কিছু ঘনিষ্ঠ বন্ধুজন ও চিন্তাশীল ব্যক্তিও আমন্ত্রিত হলেন। তাদের মধ্যে মার্গারেট অন্যতমা। সন্ন্যাসী বলে চলেন, হে অমৃতের সন্তানগণ, ওঠো, জাগো। আমরা সুখ চাই না, দুঃখ চাই না, শান্তি চাই। আমরা মুক্তির পথের দিশারি। মার্গারেট চমকিত হন। 16 নভেম্বর ও 23 নভেম্বর স্বামী বিবেকানন্দ পরপর 2টি বক্তৃতা দিলেন। তিনি বলেছিলেন, মানুষ ভ্রম হইতে সত্যে অগ্রসর হয় না, সত্য হইতে সত্যিই অগ্রসর হইয়া থাকে। প্রত্যেক ধর্মই সত্য, প্রত্যেক ধর্মেই ঈশ্বর বর্তমান। বিভিন্ন ধর্ম এক সত্যের বিভিন্ন প্রকাশ। মার্গারেট বক্তৃতাগুলির সারাংশ লিখে রাখলেন অতি যত্নে, কিন্তু সবকিছুই অনায়াসে মেনে নেওয়া তার পক্ষে কঠিন ছিল। 27 নভেম্বর স্বামীজি আমেরিকা যাত্রা করলেন। পরের বছর এপ্রিল মাসে আবার ফিরে এলেন লন্ডনে। দীর্ঘ 4 মাস মার্গারেট স্বামীজির বক্তৃতা থেকে গৃহীত নোটগুলি নিয়ে চিন্তা করবার অনেক সুযোগ পেলেন। 1896 সালের 15 এপ্রিল স্বামীজির দ্বিতীয়বার ইংল্যান্ড আগমনের সঙ্গে সঙ্গে মার্গারেটের অন্তর্জগতে পরিবর্তন শুরু হল। আগে তিনি জানতেন পরোপকারই মানব জীবনের ধর্ম, কিন্তু স্বামী বিবেকানন্দ জানালেন, ধর্মদানই শ্রেষ্ঠ, পরে বিদ্যাদান ও অন্য যে কোনো প্রকারের জাগতিক দানের কথা ভাবা যেতে পারে। ইহ জগতের মধ্যেই মার্গারেটের চিন্তার বিচরণ। বিবেকানন্দ আরও বলেন, আধ্যাত্মিকতায় সাংসারিকতার স্থান নেই। মার্গারেট বুঝতে পারেন জগৎ সম্বন্ধে তার ধারণা পরিবর্তন করার সময় এসেছে। হৃদয়ের অস্পষ্ট সুর ধীর লয়ে স্পষ্ট হল। মার্গারেট ক্রমশ বুঝছিলেন বৈদান্তিক ভাবধারার মধ্যে সর্বজনীন ক্ষেত্রটি অপূর্ব সমন্বয়ের জন্ম দিতে সক্ষম। এর মধ্যে পরিচিত হলেন অ্যানি বেসেন্টের সঙ্গে। সুদূর আমেরিকা থেকে জোসেফিন ম্যাকলাউড লন্ডনে ঘর ভাড়া করে বাস করছিলেন কেবল বিবেকানন্দের বক্তৃতা শুনবার জন্য। মার্গারেট তাঁরও সঙ্গে পরিচিত হলেন।
প্রতি শুক্রবারের ক্লাসগুলি জমে উঠতে লাগল। তার মধ্যেই মার্গারেটের কাছে এলো ব্রত উদযাপনের আহ্বান। স্বামী বিবেকানন্দ ডাকছেন, স্বদেশের নারীগণের কল্যাণের জন্য আমার কতগুলি সংকল্প আছে। আমার মনে হয় সেগুলিকে কার্যে পরিণত করতে তুমি বিশেষভাবে সাহায্য করতে পারো। এই আহ্বানের কিছু পরেই বিবেকানন্দ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য উদ্গ্রীব হলেন। ইংল্যান্ডে তার অনুরাগী তখন বিত্তশালিনী মিস হেনরিয়েটা মুলার, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, মিস্টার E.T. স্টার্ডি, মিস্টার গুডবিন ও মিস্টার ও মিসেস সেভিয়ার। সেভিয়ার দম্পতি ঠিক করেছেন স্বামীজির সঙ্গে ভারতে যাত্রা করবেন। ইংল্যান্ডে ও আমেরিকায় বেদান্ত প্রচারের কাজে স্বামী অভেদানন্দ ও স্বামী শারদানন্দকে নিযুক্ত করে 1896 সালের 16ই ডিসেম্বর তিনি ভারতভূমির উদ্দেশ্যে রওনা হলেন। মার্গারেট স্বামী অভেদানন্দকে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করতে লাগলেন। 1897 সালে 1 মে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ ভক্ত বলরাম বসুর গৃহে রামকৃষ্ণ মিশনের সূচনা করলেন। ভারতে বিবেকানন্দের নতুন সন্ন্যাসী সংঘ গঠন ও সেই সম্বন্ধে যাবতীয় সংবাদ মার্গারেট ইংল্যান্ডের অনুরাগীদের মধ্যে পৌঁছে দিতেন, আর তার সঙ্গে ইংল্যান্ডের বেদান্ত প্রচারের কাজটির গতি প্রকৃতির ধারা পুঙ্খানুপুঙ্খ জানাতেন বিবেকানন্দকে। তার কাজের ধারা দেখে স্বামী বিবেকানন্দের মনে হয়েছিল মার্গারেটের পক্ষে ইংল্যান্ডে থেকে ভারতের জন্য বেশি কাজ করাই বোধহয় ভালো। স্বামীজির এই মনোভাব মার্গারেটের কাছে প্রকাশিত হতেই অস্থির মার্গারেট ভেঙে পড়লেন, কারণ মনে মনে তিনি ভারতে যাওয়ার জন্য প্রস্তুত। তবু স্বামীজি চিঠিতে মার্গারেটকে ভারতে বসবাসের নানাবিধ অসুবিধা সম্পর্কে অবহিত করেছিলেন, কিন্তু মার্গারেট তার সংকল্পে অটুট ছিলেন। তার দৃঢ় ইচ্ছায় বিবেকানন্দের মত পরিবর্তিত হল। অবশেষে অন্তর থেকে স্বাগত জানিয়ে স্বামীজি ভারতে আসার আহ্বান করে মার্গারেটকে আলমোড়া থেকে 1897 সালে 29 জুলাই চিঠি লিখলেন। তোমাকে অকপট বলিতেছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হইয়াছে যে ভারতের কার্যে তোমার অশেষ সাফল্য লাভ হইবে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। ভারতবর্ষ এখনো মহীয়সী নারীর জন্মদান করিতে পারিতেছে না, তাই অন্য জাতি হইতে তাহাকে ধার করিতে হইবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম প্রীতি, দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সেই উপযুক্ত নারী রূপে গঠন করিয়াছে। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করিও, এবং কর্মান্তে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক হইতে নিশ্চয় জানিও যে আমি আমরণ তোমাকে সাহায্য করিব। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর না করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরিয়াই থাকো। তোমাকে নিজের পায়ে দাঁড়াইতে হইবে। মিস হেনরিয়েটা মুলার কিংবা অন্য কাহারও আশ্রয় লইলে চলিবে না। অনন্ত ভালোবাসা জানিবে। (1898 সাল 28 জানুয়ারি শিক্ষয়িত্রী রূপে প্রতিষ্ঠিত জীবন ছেড়ে নিজের তৈরি স্কুলটিকে বোনের হাতে সঁপে দিয়ে ভারতের উদ্দেশ্যে যখন রওনা হলেন, তখন মার্গারেটের মনের কোণে শঙ্কার মেঘ লুকিয়েছিল না, এ কথা বলা যায় না। মোম্বাসা জাহাজ মাদ্রাজ হয়ে কলকাতা বন্দরে এসে লাগল। জাহাজ ঘাটে লাগতেই মার্গারেট দেখলেন স্বামীজি স্বয়ং তাকে অভ্যর্থনা করার জন্য জেটিতে উপস্থিত। সব ভয় দূর হয়ে গেল। নিবেদিতা চললেন কলকাতার সাহেবপাড়া চৌরঙ্গীর উদ্দেশ্যে, যেখানে একটি হোটেল তার জন্য ভাড়া করা হয়েছে। মার্গারেট বুঝলেন চৌরঙ্গী অঞ্চল দেখে ভারতবর্ষের প্রকৃত চিত্র খুঁজে পাওয়া যাবে না, সেটি খুঁজতে হবে তখনকার নেটিভদের পাড়ায়। এর মধ্যেই তিনি একাকী
ঘোড়ার গাড়িতে পুরনো কলকাতা দেখতে বেরোতেন। স্বামী বিবেকানন্দের পরিচিত মিস হেনরিয়েটা মুলার পূর্বেই ভারতে এসে গিয়েছিলেন। 1898-এর 8ই ফেব্রুয়ারি বোম্বে থেকে স্বামীজির বিদেশিনী অনুগামী মিসেস সেরা ওলি বুল ও মিস জোজেফাইন ম্যাকলাউড কলকাতায় পৌঁছলেন। ইতিমধ্যে বেলুড়ে মঠের জমি বায়না করা হয়েছে। সেই জমিটি পছন্দও করলেন তারা। মঠ নির্মাণের জন্য মিসেস সেরা ওলি বুল ও মিস হেনরিয়েটা মুলার প্রয়োজনীয় অর্থ সাহায্য করেছিলেন। স্বামীজিকে সন্তানের মতো স্নেহ করতেন সেরা বুল। ধীর, শান্ত, মাতৃত্বময়ী স্বভাবের জন্য স্বামীজি তাকে ধীরা মাতা বলে সম্বোধন করতেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে জমি কেনা হয়ে গেলেই মিসেস সেরা বুল ও মিস ম্যাকলাউড বেলুড়ে চলে আসেন। মার্গারেট কয়েকদিন পর তাদের সাথে যোগ দেন। এখানেই গঙ্গার ধারে বাসযোগ্য করে তোলা একটি পুরনো বাড়িতে 2 মাস বাস করেন মার্গারেটরা। স্বামীজি প্রতিদিন সকালে বিদেশি ভক্তদের ভারতের আচার অনুষ্ঠান, সংস্কৃতি, পুরাণ, বেদান্ত দর্শন, ইতিহাস, উপকথা, সাহিত্য ও কাব্য নিয়ে আলোচনা করতেন। এর মধ্যে কতকগুলি উল্লেখযোগ্য ঘটনা ঘটে মার্গারেটের জীবনে। 1898 সালের 11ই মার্চ কলকাতা জনসাধারণ এবং শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলের সঙ্গে মার্গারেটকে পরিচিত করার জন্য স্টার থিয়েটারে একটি সভার আয়োজন হল। এই অনুষ্ঠানে স্বামীজি বললেন, মিস হেনরিয়েটা মুলার ও অ্যানি বেসান্তের পর ইংল্যান্ড আরেকটি রত্ন ভারতকে প্রদান করেছে। ইনি হলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। She is the finest flower of my work in England. স্বামী বিবেকানন্দের অনুরোধে মার্গারেট বক্তৃতা দিলেন। কলকাতায় প্রথম বক্তৃতা। বক্তৃতার বিষয় ইংল্যান্ডে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার প্রভাব। মার্গারেট বলেছিলেন, আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি দীর্ঘ 6000 বছর ধরে সমগ্র জগতের জন্য শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্পদ অবিকৃতভাবে সযত্নে রক্ষা করে এসেছে। আর এই কারণেই সেবার জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে ভারতকে সেবা করবার জন্যই আমার এদেশে আসা। মার্গারেটের বক্তৃতা উপস্থিত সকলকে মুগ্ধ করে। 1898 25শে মার্চ জমিদার নীলাম্বর মুখোপাধ্যায়ের উদ্যানবাড়ির ঠাকুর ঘরে 2 মহাযোগী শিব ও বুদ্ধদেবের সামনে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষাদান করে স্বামী বিবেকানন্দ মার্গারেটের নতুন নাম রাখলেন নিবেদিতা। গুরু স্বামী বিবেকানন্দ মার্গারেটকে ভারতবর্ষের সংস্কৃতির কাছে নিবেদন করলেন। আশীর্বাদ করে বললেন, তুমি ভারতের সেবিকা, বান্ধবী, মাতা হও। নবজন্ম হল মার্গারেটের। ভারত কন্যা, মানস কন্যা নিবেদিতা। গভীর আগ্রহে নিবেদিতা গেলেন দক্ষিণেশ্বর। স্বামী বিবেকানন্দের গুরু শ্রী রামকৃষ্ণের ঈশ্বর অনুভূতির পবিত্র স্থান। খ্রিস্টান বলে মন্দিরে প্রবেশে বাধা, শুধু শ্রী রামকৃষ্ণের ঘরে যাবার অনুমতি মিলল। নিবেদিতা দর্শন করলেন শ্রী রামকৃষ্ণের ঘর। মন, প্রাণ, শরীর পবিত্র অনুভূতিতে ভরে উঠল। স্বামীজি গুরু ভাইদের বলেছিলেন, এরপর দেখবি নিবেদিতার কার্যকরী শক্তি। নিবেদিতার প্রাণ অতি মহৎ। তার ভেতর কোথাও প্রতিষ্ঠা, যশ কি মুরুব্বিয়ানা নেই। তার হৃদয় অতি উদার, পবিত্র। জানবি, এর কথা শুনে সবার তাক লেগে যাবে। নিবেদিতা প্রাণ দিতে এসেছে, গুরুগিরি করতে আসেনি। কলকাতার পরিবেশে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছিলেন নিবেদিতা। স্বামীজি তার বাংলা শেখার ব্যবস্থা করেছেন। ভারতের নারীদের জন্য কাজ করবেন নিবেদিতা, কিন্তু সেই কাজের জন্য ভারতীয় নারীর স্বীকৃতি চাইছে। একদিন স্বামী বিবেকানন্দ তাকে নিয়ে উপস্থিত হলেন বাগবাজারে 10-2 বোসপাড়া লেনে শ্রী রামকৃষ্ণ পত্নী শ্রীমা সারদা দেবীর কাছে। দিনটি ছিল
17ই মার্চ। নিবেদিতা ডায়েরিতে লিখলেন, ডে অব ডেজ। শ্রী মায়ের সঙ্গে এই সাক্ষাৎকার ভারতে নিবেদিতার কর্মক্ষেত্র প্রস্তুত করেছিল। প্রতি বছর এই দিনটি বিশেষ গুরুত্ব পেত নিবেদিতার কাছে। রক্ষণশীল সমাজের ব্রাহ্মণ বিধবা হলেও সংঘজননী শ্রীমা সারদার প্রাঙ্গণ আবিশ্বের জন্য প্রসারিত ছিলেন। তিনি ছিলেন সকলের জননী, সত্যিকারের মা। তাই আয়ারল্যান্ডের কন্যাকে হাসি মুখে গ্রহণ করে প্রশ্ন করলেন, তোমার নাম কি? উত্তর এলো, মার্গারেট এলিজাবেথ নোবেল। অমনি বালিকার মতো হেসে শ্রীমা বললেন, বটে, অত বড় নাম আমি বলতে পারবো না, তুমি আমার খুকি। বাস্তবিকই তিনি এই খুকির জীবনে ছিলেন শান্তির ধ্রুবতারা। নিবেদিতার কাছে শ্রীমা ছিলেন ভারতীয় নারীত্বের আদর্শ। 30শে মার্চ স্বামী বিবেকানন্দ শারীরিক অবস্থার উন্নতির জন্য দার্জিলিং গেলেন। ইতিমধ্যে প্লেগ রোগ দেখা দিল কলকাতায়। ক্রমশ তা ভয়ঙ্কর রূপ নিল। মানুষ মারা যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে নিবেদিতা সেবা কার্য শুরু করে দিলেন। প্লেগের ভয়াবহতার খবর পেয়ে স্বামীজি দার্জিলিং থেকে চলে এলেন। সব কিছু পর্যবেক্ষণ করে দ্রুত প্লেগ নিবারণ কমিটি গড়লেন। সম্পাদিকা নিবেদিতা, সঙ্গে স্বামী সদানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী নিত্যানন্দ ও স্বামী আত্মানন্দ। নিবেদিতা ঝাঁপিয়ে পড়লেন সেবার কাজে। অস্বাভাবিক নোংরা পরিবেশের জন্য বস্তির মালিকদের ও কলকাতা পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন নিবেদিতা। ছাত্র যুবকদের এই সেবার কাজে এগিয়ে আসার জন্য আন্তরিক আহ্বান জানালেন। কিছু যুবক এগিয়ে এলেন। এদের মধ্যে অন্যতম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন। কলকাতার রক্ষণশীল সমাজ এই বিদেশিনীর আত্মত্যাগের মধ্যে এক মাতা ও সেবিকা রূপের দেখা পেল। সমাজ মুক্ত হল। প্লেগের সেবা কাজ একসময় শেষ হল। 11ই মে 1898 স্বামী বিবেকানন্দ আলমোড়ার দিকে যাত্রা করলেন। সঙ্গে চললেন স্বামী তুরিয়ানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী সদানন্দ, স্বামী স্বরূপানন্দ, মিসেস সেরা বুল, মিস ম্যাকলাউড ও ভগ্নী নিবেদিতা। প্রথমে পাটনা, প্রাচীন পাটলিপুত্র, তারপর কাশী। কাশীর ঘাটগুলি সম্বন্ধে কত কি বলে চলেন স্বামীজি। নিবেদিতা মন দিয়ে শোনেন। তারপর লখনৌ, এরপর কাঠগোদাম হয়ে নৈনিতাল। যাত্রীর দল নৈনিতালের পর আলমোড়া এসে লালা বদ্রী শাহের বাড়িতে উঠলেন। আলমোড়া থেকে বিবেকানন্দ সকলকে নানা বিষয়ে শিক্ষা দিতে শুরু করলেন। ভারত ও বিশ্বের কেবল ইতিহাস আলোচনা নয়, কেবল বিবেকানন্দ নামক ব্যক্তির প্রতি ভক্তি নয়, নিবেদিতাকে ভারতের হতে হবে। একদিন বিবেকানন্দ প্রাতরাশের সময় নিবেদিতাকে জিজ্ঞাসা করলেন, মার্গট, তুমি কোন দেশীয়? তৎক্ষণাৎ উত্তর এলো, কেন স্বামীজি, আমি ব্রিটিশ। বিবেকানন্দ উত্তরে অপ্রসন্ন হলেন। ইংরেজ শোষণ ভারতের সর্বনাশের কারণ। ভারতকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে গেলে ব্রিটিশ রাজকে ধ্বংস করতে হবে। কিন্তু মার্গারেট এখনো ব্রিটিশ বলে গর্ব অনুভব করে তীব্রভাবে তিরস্কার করলেন বিবেকানন্দ। বাস্তবিক তোমার যেমন স্বজাতি প্রেম ও তো পাপ। আমি চাই তুমি এইটুকু ধারণা করো যে অধিকাংশ লোকই স্বার্থের প্ররোচনায় কাজ করে।
কিন্তু তুমি ক্রমাগত এই সত্যটিকে উল্টে দিয়ে প্রমাণ করতে চাও একটি জাতি বিশেষের সকলেই দেবতা। অজ্ঞতাকে এরকম আগ্রহের সঙ্গে ধরে থাকা মন্দ বুদ্ধির পরিচয়। তবে এই ভ্রমণের সময়ে নিবেদিতার মনে স্বজাতি প্রীতি কমতে থাকে। কাশ্মীরে একটি সংস্কৃত বিদ্যালয়ের জন্য জমির প্রয়োজন। কাশ্মীরের রাজা জমি দিতে রাজি। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য স্বামীজিকে অনুরোধ করেন রাজা, কিন্তু ইংরেজ সরকার এতে আপত্তি তুললেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে ব্রিটিশের শোষণের মনোভাবটি স্পষ্ট হয়ে গেল নিবেদিতার কাছে। এই প্রসঙ্গে মর্মাহত নিবেদিতা এক বন্ধুকে লিখেছিলেন, এদেশের লোকের প্রতি ইংরেজের আচরণ সম্পর্কে কথা এই যে, তাহা দেখিলে তোমার মুখ আমারই মতো লজ্জায় লাল হইয়া উঠিত। আবার কাঠগোদাম, তারপর ভীমতাল হয়ে পথ চলা। পাঞ্জাবে প্রবেশ করতেই শিখ গুরুর প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন স্বামীজি। তরাই অঞ্চল দেখিয়ে তথাগত বুদ্ধের স্মৃতিচারণ করলেন। নিবেদিতা মুগ্ধ। শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি। 24শে জুলাই তারা বেরিনাগে পৌঁছলেন। সেই রাত্রে স্বামীজি নিবেদিতাকে জানালেন তিনি অমরনাথ দর্শনে নিবেদিতাকে সঙ্গে নেবেন। এই দিন রাত্রে প্রস্তাবিত বিদ্যালয়ের প্রসঙ্গটিও তিনি তুললেন নিবেদিতার কাছে। অমরনাথ দর্শনের পরই নিবেদিতা দেখলেন স্বামীজির মাতৃ সাধক রূপ। ক্ষীর ভবানী মন্দিরে বিবেকানন্দের মাতৃ দর্শন তার মনকে মাতৃভাবনায় আপ্লুত করল। কালী ভাবের তীব্র আবেগে স্বামীজি কালী দি মাদার কবিতাটি লিখলেন। নিবেদিতার মনেও সেই কালী ভাবনা সংক্রামিত হল। স্বামীজির কালী দি মাদার কবিতা পড়ে অনুপ্রাণিত হলেন নিবেদিতা। স্বাস্থ্য ভেঙে পড়ায় স্বামী শারদানন্দের দায়িত্বে সকলকে রেখে স্বামীজি কলকাতায় ফিরে গেলেন। পরে হিমালয় ভ্রমণ, দর্শন, অভিজ্ঞতা এবং স্বামীজির সান্নিধ্য অজস্র কাহিনীর দ্বারা ভারতাত্মার পরিপূর্ণ রূপকে প্রকাশ করেছিলেন নিবেদিতা। রচনা করেছিলেন দুটি সার্থক বই, দ্য মাস্টার অ্যাজ আই স হিম এবং অন্যটি নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ স্বামী বিবেকানন্দ। ভারত ভ্রমণের পর ভগিনী নিবেদিতা ফিরে এলেন কলকাতায়। স্বামীজির ইচ্ছায় উঠলেন শ্রীমা সারদা দেবীর কাছে। একটি পৃথক ঘরে তা থাকার বন্দোবস্ত হল। তারই মধ্যে চলে ভারতীয় নারীর জীবনযাত্রা নির্বাহের পর্যবেক্ষণ, যার ফলে জন্ম নেয় স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম নামক এক অসামান্য গ্রন্থ। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসবে নিবেদিতার সঙ্গে দেখা হয়েছিল শ্রীরামকৃষ্ণের ভক্ত অঘরমণি দেবীর। নরেনের মেয়ে বলে অতি আদরের সঙ্গে আপ্যায়ন করেছিলেন শ্রীমার সঙ্গী এই নিষ্ঠাবতী সাধিকা গোপালের মা। এর দেওয়া রুদ্রাক্ষের মালাটিই ঝুলত নিবেদিতার গলায়। শ্রীমায়ের ঘরটি নিবেদিতার চিরদিনের শান্তি মন্দির ছিল। শ্রীমাকে চিঠিতে নিবেদিতা সম্ভাষণ করতেন, আদরিনী মা গো। চিঠি শেষ করতেন, প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি। শ্রীমা সারদা সম্পর্কে প্রথম লিখিত তথ্য ভগিনী নিবেদিতার মাধ্যমেই জানতে পারা যায়। শ্রীমা সারদা দেবীর প্রথম ছবি নিবেদিতার আগ্রহেই তোলা হয়েছিল। কিছুদিন মায়ের বাড়িতে ভালোই থাকলেন নিবেদিতা।
কিন্তু একজন বিদেশিনীর পক্ষে সেই বাড়ির বাসিন্দা হওয়া গৃহ স্বামিনীর পক্ষে অসুবিধেজনক, সেটা বুঝতে কষ্ট হল না নিবেদিতার। তার জন্য শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত বলরাম বসুর বাড়ির কাছেই রক্ষণশীল বাগবাজার অঞ্চলে একটি পুরনো বাড়ি ভাড়া নেওয়া হল। 16 নম্বর বোসপাড়া লেন, কিছুটা দূরে গঙ্গা। মায়ের বাড়ি কাছেই। স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা, কর্মব্যস্ততা পর্যবেক্ষণ করতেন নিবেদিতা। তার আন্তরিকতা, জীবনযাত্রা ও কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছিল এই অঞ্চলের প্রায় সকলেই। পুরনো ও অস্বাস্থ্যকর এই বাড়িতে প্রচণ্ড গরমে নিবেদিতার খুব কষ্ট হতো। পরিচিত আপনজনদের কেউ কেউ এই বাড়ি ছেড়ে উন্নত পরিবেশে চলে যাবার অনুরোধ করলে তিনি বলেছিলেন, এই গলি আমাকে আশ্রয় দিয়েছে, একে ছেড়ে যাওয়া ঠিক হবে না। লিখেছেন, My home is in my eyes charming. নিবেদিতার কলকাতায় আসার পরে মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ চলতে লাগল। 12ই নভেম্বর বলরাম বসুর গৃহে এই বিষয়ে একটি সভার আয়োজন হয়। স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ বলরাম বসুর গৃহে উপস্থিত হন। এই সভায় সভানেত্রী ছিলেন স্বয়ং নিবেদিতা। তিনি ভারতে নারী শিক্ষার প্রয়োজনীয়তায় একটি স্কুল খোলার জন্য সহযোগিতা কামনা করেন। ভারতে স্ত্রী শিক্ষা সম্বন্ধে বিশেষ ভাবনা চিন্তা ছিল নিবেদিতার। এই সভায় তিনি বললেন, যে শিক্ষা বুদ্ধিবৃত্তির উন্মেষ করতে গিয়ে নম্রতা ও কমনীয়তা বিনষ্ট করে, তা প্রকৃত শিক্ষা হতে পারে না। অতএব ভারতীয় মেয়েদের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যার লক্ষ্য হবে মানসিক ও আধ্যাত্মিক বৃত্তিগুলির পরস্পরের সহযোগিতায় বিকাশ সাধন। কিন্তু নিবেদিতার কাছে পড়তে পাঠাবে এমন মেয়ে কোথায়? যে সমাজে সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল মেয়েরা লেখাপড়া করলে বিধবা হয়, সেই সমাজের পুরুষের পক্ষে মেয়েদের স্কুলে পাঠানো সহজ ছিল না। সর্বশেষে স্বামীজি সকলকে খোঁচাতে লাগলেন, ওঠো না, ওঠো, বলো হ্যাঁ আমরা মেয়ে দিতে রাজি আছি। কিন্তু খোঁচা খেয়েও কেউ উঠলেন না। শেষে হরমোহন মিত্রের হাত জোর করে তুলে দিলেন স্বামীজি এবং বললেন, Well, Miss Noble, this gentleman offers his girl to you. আনন্দে নিবেদিতা উচ্ছ্বসিত হয়ে উঠলেন। 13ই নভেম্বর 1898 রবিবার 16 নম্বর বোসপাড়া লেনে সূচনা হবে নিবেদিতার স্বপ্নের স্কুল। স্বামীজির সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দ আসবেন। শ্রীমা, তার সহযোগী গোলাপমা, যোগিনমাকে নিয়ে উপস্থিত হলেন এবং স্কুল প্রতিষ্ঠার পূজা সম্পন্ন হবার পর তিনি অনুচ্চস্বরে আশীর্বাদ বাক্য উচ্চারণ করলেন। শ্রীমা বললেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে যারা পাঠ নিয়ে যাবে সেই মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। পরিচিতদের শ্রীমা বলতেন, নিবেদিতার স্কুলে মেয়েদের ভর্তি করে দাও না। স্কুলের খোঁজ খবর নিতেন, স্কুল পরিদর্শনেও যেতেন। শিক্ষার আদর্শ নিয়ে স্বামীজি বলেছিলেন, মানুষের মধ্যে যে পূর্ণতা বিদ্যমান তাহাকে প্রকাশ করার নামই শিক্ষা। এই স্কুল প্রতিষ্ঠায় রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রসারও শুরু হয়ে যায়। নিবেদিতা তার স্কুলের নামকরণ করেন শ্রী রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়। 1918 সালে স্কুলটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়। তখন এর নাম হয় রামকৃষ্ণ মিশন নিবেদিতা বালিকা বিদ্যালয়। 14ই নভেম্বর বিদ্যালয়ের কাজ শুরু হল। নিবেদিতা খালি পায়ে আশেপাশে বাড়ি বাড়ি ঘুরে অপমান সহ্য করেও নানা বয়সী কিছু মেয়ে সংগ্রহ করেছিলেন। এক্ষেত্রে তাকে সাহায্য করেন
স্বামী সদানন্দ। এই মেয়েদের নিয়েই শুরু হলো স্কুল। তারা ছবি আঁকে, গান শেখে, মাটির পুতুল তৈরি করে। সেলাই শেখার জন্য সূচ, সুতো, কাপড়ের টুকরো এনে দিয়েছেন সিস্টার। তারা সেগুলো দিয়ে সেলাই করার চেষ্টা করে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের কাছে ডেকে বুকে রেখে কোলে রেখে তোমরা করো গো আশীর্বাদ। নিবেদিতা প্রতিটি ছাত্রীকে তীক্ষ্ণ পর্যবেক্ষণের মধ্যে রাখতেন এবং তাদের প্রত্যেকের লেখাপড়া সম্বন্ধে লিখে রাখতেন। একদিন স্কুলের মেয়েদের জিজ্ঞাসা করলেন, বলো তো তোমাদের রানী কে? কুইন ভিক্টোরিয়া। উত্তর শুনে নিবেদিতা গম্ভীর হয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, না, তোমাদের রানী হলেন সীতা। নিবেদিতা 4 ফেব্রুয়ারি অ্যালবার্ট হলে দিলেন কালী সম্বন্ধে বক্তৃতা, যা তার বিখ্যাত গ্রন্থ কালী দি মাদারের জন্ম দিল। নিবেদিতা বিশেষ সমাদর পেলেন পণ্ডিত সমাজে। 28 মে কালীঘাটে কালী পূজার উপর বক্তৃতা দিলেন। নিবেদিতার মতে কালী অনন্ত শক্তির প্রতীক, তাই নির্বসনা। কালী আমাদের জাগ্রত বিবেক। সেবা, শিক্ষাদান ও বক্তৃতা প্রদান সব একসাথে চলতে লাগল। এই সময় স্বামীজির দ্বিতীয়বার বিদেশ গমনের কথা ঠিক হয়েছে। ঠিক হলো নিবেদিতাও তার সঙ্গে বিদেশে যাবেন। উদ্দেশ্য স্কুলের জন্য অর্থ সংগ্রহ। 20 জুন 1899 স্বামীজি দ্বিতীয়বার বিদেশে রওনা হলেন। এই যাত্রায় স্বামীজির সান্নিধ্যে নানা আলোচনায় উদ্বুদ্ধ হয়ে নিবেদিতা লিখেছিলেন ক্রেডল টেইলস অফ হিন্দুইজম, হিন্দু শিশুদের জন্য উপকথা বইটি। 31 জুলাই ইংল্যান্ডে পৌঁছলেন স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতা। নিবেদিতার পরিবার তখন উইম্বলডনে। স্বামীজির সঙ্গে এই প্রথম সাক্ষাৎ হল নিবেদিতার মা মেরি ইজাবেল, বোন মে নোবেল ও ভাই রিচমন্ড নোবেল। সকলেই মুগ্ধ হলেন স্বামীজির ব্যক্তিত্বে। 16 আগস্ট স্বামীজি তুরিয়ানন্দ সহ নিউ ইয়র্ক যাত্রা করলেন। বোনের বিবাহ উপলক্ষে নিবেদিতা কিছুদিন বাড়িতে রয়ে গেলেন। নিউ ইয়র্কে স্বামীজি গেলেন বিশিষ্ট ধনী ব্যক্তি মিস্টার লেগেটের পল্লী ভবন রিজলি ম্যানারে। কিছুদিনের মধ্যেই নিবেদিতা সেখানে উপস্থিত। উদ্দেশ্য তার স্কুলের জন্য অর্থ সংগ্রহ। মিসেস লেগেট $1000 দান করলেন নিবেদিতাকে। এই সময় নিবেদিতা কালী দি মাদার বইটি লিখতে আরম্ভ করেন। মাত্র 15 দিনে একটি নির্জন ঘরে অবস্থান করে বইটি শেষ করেন। এই বইয়ে দি স্টোরি অফ কালী ও দি ভিশন অফ শিবা নামে দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে। বইটি উৎসর্গ করেছিলেন বিবেকানন্দ যে স্বরূপে নিবেদিতার কাছে প্রতিভাত হয়েছিলেন, টু বীরেশ্বর, লর্ড অফ হিরোজ। এবার নিবেদিতা গেলেন শিকাগো। এই শহরের একজন বিশিষ্ট মহিলা মিস জেন অ্যাডামসের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। মিস জেন অ্যাডামসের উদ্যোগে হাল হাউসে সম্ভ্রান্ত ও গুণী ব্যক্তিত্বদের সামনে ভারতের ধর্মজীবন এবং ভারতের প্রাচীন শিল্পকলা বিষয়ে বক্তৃতা দিলেন। ফলে কিছু ডলার সংগ্রহ হল। এখানেই স্বামীজির অনুরাগী হেল পরিবারের সঙ্গে পরিচিত হন নিবেদিতা। পরিচয় হয় স্বামীজির প্রতি শ্রদ্ধা সম্পন্না বিখ্যাত সঙ্গীতজ্ঞ মাদাম কালভের সঙ্গে। কিছু আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেল। 1900 সালে প্যারিসে এক বিরাট আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হয়। বহু কাজের দায়িত্ব নিয়ে সেখানে উপস্থিত প্রখ্যাত ব্রিটিশ সমাজবিজ্ঞানী অধ্যাপক প্যাট্রিক গেডিজ উদার ও উচ্চ দৃষ্টিভঙ্গির পূর্ব পরিচিত মার্গারেটকে তার কাজে সাহায্য করার জন্য আহ্বান করেন অধ্যাপক গেডিজ। 28 জুন নিবেদিতা নিউ ইয়র্ক থেকে প্যারিসে এলেন। দুজনে একসঙ্গে কিছুদিন কাজ করেছিলেন রূপান্তরবাদের আলোকে।
ভারতবর্ষে সমাজ বিজ্ঞানের আলোচনা হোক, নিবেদিতা ইচ্ছা পোষণ করতেন। অধ্যাপক গেডেজের চিন্তাশৈলী তিনি প্রয়োগ করেছিলেন তার লেখা দি ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইয়ে। 1900 সালের জুন মাসে প্যারিসে বিজ্ঞান কংগ্রেসে ভারত থেকে বৈজ্ঞানিক ডক্টর জগদীশচন্দ্র বসু সস্ত্রীক যোগদান করেছিলেন। ওই সময় প্যারিসে উপস্থিত স্বামীজি ও ভগিনী নিবেদিতার সঙ্গে ডক্টর বসু যোগাযোগ হয়। জগদীশচন্দ্রের বিজ্ঞান প্রতিভায় দুজনেই মুগ্ধ। এই বিজ্ঞান কংগ্রেসে বৃক্ষেরও প্রাণ আছে, এই তথ্য প্রমাণ করতে গিয়ে ডক্টর বসু বলেছিলেন, প্রতি বৃক্ষ, লতা, গুল্ম প্রাণ শক্তিতে স্পন্দিত। ইতিমধ্যে বসু দম্পতির সঙ্গে নিবেদিতার বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছে। ডক্টর বসুর প্রতিভা নিবেদিতাকে আকৃষ্ট করেছিল। ডক্টর বসুকে নিবেদিতা ম্যান অফ সায়েন্স বলে অভিহিত করতেন। ডক্টর বসুর লিভিং অ্যান্ড নন লিভিং বইটির সম্পাদনা করেছিলেন নিবেদিতা। ডক্টর বসুর বিজ্ঞান গবেষণার জন্য অর্থ সংগ্রহ, চাকরির চেষ্টা, দেশে বিদেশে পত্র পত্রিকায় তার গবেষণার প্রচার, গবেষণার পাণ্ডুলিপি প্রস্তুত ইত্যাদির জন্য নিবেদিতার সংগ্রাম ছিল। 1902 থেকে 1907 মধ্যে ডক্টর বসুর প্রকাশিত বই লিভিং অ্যান্ড নন লিভিং, প্লান্ট রেসপন্স, কম্প্যারেটিভ ইলেকট্রোফিজিওলজি, ইরিটেবিলিটি অফ প্লান্টস এবং বহু প্রবন্ধ লেখার ব্যাপারে নিবেদিতা সাহায্য করেছিলেন। নিবেদিতার দেহত্যাগের পর জগদীশচন্দ্র তার উইলে 1 লক্ষ টাকা নিবেদিতার স্মৃতির উদ্দেশ্যে দান করেন। যে অর্থ দিয়ে লেডি অবলা বসু তার বাণী মন্দিরে একটি নিবেদিতা হল তৈরি করে দেন। নিবেদিতা ঋণ স্বীকার করে স্যার জগদীশচন্দ্র বসু তার প্রতিষ্ঠিত বিজ্ঞান মন্দিরের প্রবেশ পথে লেডি অব দ্য ল্যাম্প প্রতিকৃতির মাধ্যমে তাকে সম্মান প্রদান করেছেন। বুদ্ধগয়ায় আবিষ্কৃত বজ্র চিহ্নটি বিজ্ঞান মন্দিরে স্থাপন করেছেন। নিজের বইয়ের প্রতীক হিসেবে এই চিহ্নটিকে গ্রহণ করেছেন। 1900 সালের মাঝামাঝি ইংল্যান্ডে পৌঁছলেন নিবেদিতা। উদ্দেশ্য স্কুলের জন্য অর্থ সংগ্রহ। দুজন বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ হয় নিবেদিতার। একজন সুপণ্ডিত, দেশপ্রেমিক ও ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র দত্ত, অন্যজন রাশিয়ার অন্যতম বিখ্যাত মনীষী ও বিপ্লবী নেতা প্রিন্স ক্রপটকিন। তার লেখা দি মিউচুয়াল এইড ও ক্যারিয়ার অফ এ রেভলিউশনিস্ট ইন রাশিয়া অ্যান্ড ফ্রেঞ্চ প্রিজন বই দুটি পড়ে বিশেষ প্রভাবিত হয়েছিলেন নিবেদিতা। এর মধ্যে জামশেদজি টাটার বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্রিটিশ সরকারের অনুদার মনোভাব এবং মিসেস অ্যানি বেসান্তকে কাশীতে কলেজ তৈরি করতে না দেওয়ায় নিবেদিতার ব্রিটিশ প্রেমে আঘাত লাগল। তার স্বজাতি যে ভারতের মর্মান্তিক ক্ষতি করেছে, কে তার পূরণ করবে? ইংল্যান্ড বাস নিবেদিতার মনে এই ভাবনাকে জাগ্রত করল। বিদ্রোহের বীজ তখনই পরিস্ফুট। নিবেদিতা ফিরে এলেন ভারতে। এবার 17 নম্বর বোসপাড়া লেন নিবেদিতার নতুন ঠিকানা। আবার শুরু হলো নিবেদিতা স্কুল। স্বামীজি আশীর্বাদ করলেন, যদি শ্রী রামকৃষ্ণ সত্য হন, তবে যেভাবে তিনি আমাকে জীবনে পথ দেখিয়েছেন, ঠিক সেইভাবে অথবা তার চেয়ে সহস্রগুণ স্পষ্ট রূপে তোমাকেও তিনি যেন পথ দেখিয়ে নিয়ে যান। বাগবাজারের 17 নম্বর বোসপাড়া লেনের বাড়ি। স্কুলের থেকেও ভারতের স্বাধীনতা সংগ্রাম ও নবজাগরণের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। নিবেদিতা 1911 সালের অক্টোবর পর্যন্ত এই বাড়িতে বাস করেছিল। কে না এসেছেন এই বাড়িতে? স্বামী বিবেকানন্দ ও শ্রীমা শারদা তো বটেই, রবীন্দ্রনাথ, ডক্টর জগদীশচন্দ্র বসু, অবলা বসু, সরলা ঘোষাল,
অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অসিত কুমার হালদার, মিস্টার গোপালকৃষ্ণ গোখলে, কাকুজো ওকাকুরা, দীনেশচন্দ্র সেন, ডক্টর রমেশচন্দ্র দত্ত, বিপিন চন্দ্র পাল, যদুনাথ সরকার, বিনয় কুমার সরকার, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, বারেন্দ্র ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, হেমচন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, মিসেস সেরা বুল, মিস ম্যাকলাউড, প্রফুল্লচন্দ্র রায়, গিরিশচন্দ্র ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সরোজিনী নাইডু, CF অ্যান্ড্রুজ, আনন্দমোহন বসু, আর্ট স্কুলের অধ্যক্ষ মিস্টার EB হ্যাভেল, স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মিস্টার র্যাডক্লিফ সস্ত্রিক এবং আরও অনেক বিশিষ্ট গুণীজনেরা এই বাড়িতে প্রায়ই আসতেন। নানা বিষয়ে আলোচনা হতো। আলোচনার মধ্যমণি নিবেদিতা। আধুনিক মননশীল নিবেদিতার সুচিন্তিত মতামতে প্রায় সকলেই প্রভাবিত হতেন। এই বাড়িটিকে সকলেই হাউস অব সিস্টার্স বলে চিনত। এর মধ্যে 1901 সালে ডিসেম্বরে কংগ্রেস অধিবেশনে যোগ দিতে মহাত্মা গান্ধী কলকাতায় উপস্থিত হলেন। তিনি লিখেছিলেন, ভগিনী নিবেদিতার ঠিকানা পেলাম, কথাবার্তায় আমাদের মধ্যে বিশেষ কোনো ঐক্যের সূত্র ধরা পড়ল না। তখন রাজনৈতিক মহলে নিবেদিতা সুপরিচিত হয়ে উঠছেন। নিবেদিতার কার্যক্ষেত্র বিস্তৃত হচ্ছে এ বোধহয় স্বামীজি বুঝতে পেরেছিলেন। তাই স্কুলটি দেখাশোনায় নিবেদিতাকে সাহায্য করার জন্য তার আগ্রহে আরেক বিদেশি শিষ্যা ক্রিস্টিন গ্রিনস্টাইডেল আমেরিকার ডেট্রয়েট থেকে কলকাতায় উপস্থিত হলেন। চরিত্রের দিক থেকে নিবেদিতা ও ক্রিস্টিন ছিলেন একেবারে বিপরীতমুখী। ক্রিস্টিনের স্বামীজির প্রতি অবিচল, ধীর, স্থির, নিশ্চল বিশ্বাস নিবেদিতাকে মুগ্ধ করত। চরিত্রগত ভেদ হলেও দুজনের মধ্যে সম্প্রীতি স্থাপিত হল। সিস্টার ক্রিস্টিনও এই স্কুলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। 1902 সালের প্রথম দিকে বিশ্ববিখ্যাত জাপানি শিল্পী ও প্রাচ্য তত্ত্ববিদ মিস্টার কাকুজো ওকাকুরা কলকাতা আসেন। উদ্দেশ্য স্বামী বিবেকানন্দকে জাপানি ধর্ম সম্মেলনে নিয়ে যাওয়া। ভগ্ন স্বাস্থ্যের কারণে স্বামীজির জাপান যাওয়া হয়নি। নিবেদিতার সঙ্গে ওকাকুরার পরিচয় হয়। ওকাকুরার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় করিয়ে দিয়েছিলেন নিবেদিতা। ওকাকুরা লিখিত আইডিয়ালস অব দি ইস্ট বইয়ের একটি ভূমিকা লিখে দিয়েছিলেন নিবেদিতা। বইটির সম্পাদনার কাজটিও করেন তিনি। 1902 সালে দোল পূর্ণিমার দিন কলকাতায় প্রথম অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। সমিতির পৃষ্ঠপোষক ছিলেন পি মিত্র। অনুশীলন সমিতি বঙ্কিমচন্দ্রের আদর্শে গড়ে উঠেছিল। পরে যুগান্তর পত্রিকাকে কেন্দ্র করে সৃষ্টি হল যুগান্তর দলের। বিবেকানন্দ সোসাইটির ডন সোসাইটিও এই সময়ের ফসল। এইসব সমিতিতে তিনি বলতেন, জীবন জীবন জীবন, আমি জীবন চাই, আর জীবনের একমাত্র প্রতিশব্দ হল স্বাধীনতা। তা না থাকলে মৃত্যুও শ্রেয়। বিপ্লবের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। নিবেদিতার কাছে থাকা পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা আন্দোলনের প্রায় 200 বই তিনি দান করেছিলেন বিপ্লবী সমিতিগুলোকে। 28শে জুন স্বামীজি উপস্থিত হলেন 17 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে। নিবেদিতা জানতেন না এটাই স্বামীজির শেষ পদার্পণ। 29শে জুন স্বামীজির ডাকে নিবেদিতা বেলুড় মঠে গেলেন। 2রা জুলাই বুধবার আবার মঠে উপস্থিত হলেন। স্বামীজির শরীর ভেঙে পড়েছে। নিবেদিতা তখন তার স্কুলের পাঠ্যসূচিতে বিজ্ঞানের বিষয় সংযুক্ত করার কথা ভাবছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি কোনো মতামত দেননি। বরং তিনি সেদিন নিবেদিতাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। আহার শেষ হলে স্বামীজি নিবেদিতাকে হাত ধোয়ার জল ঢেলে দিলেন। নিবেদিতা প্রতিবাদ করে উঠলেন, স্বামীজি, এসব আমারই আপনার জন্য করা উচিত নয় কি? স্বামীজি বললেন,
যিশু যে তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা চমকে উঠলেন। কিন্তু সে তো তার শেষের দিনে। কিন্তু সেই অশুভ বাক্য মুখ দিয়ে উচ্চারিত হল না তার। স্বামীজির করুণাময় হৃদয়ের স্পর্শ নিয়ে কলকাতা ফিরে গেলেন নিবেদিতা। 5 জুলাই 1902 শনিবার ভোরবেলায় বেলুর মঠ থেকে নিবেদিতার কাছে স্বামী শারদানন্দের লেখা একটা ছোট চিঠি আসে। মাই ডিয়ার নিবেদিতা, the end has come. Swamiji has slept last night at 9 o'clock, never to rise again. নিবেদিতা দ্বিতীয়বার পিতৃহারা হলেন। তোমরা শূন্যে বিলীন হও, আর বেরুক নতুন ভারত। বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে। বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, হাট থেকে, বাজার থেকে। বেরুক কারখানা থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। Have faith in yourself. All power is in you. Be conscious, and it will manifest. Arise, awake, and stop not till the goal is reached. वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। শোকাবেগ পরিত্যাগ করে উঠে দাঁড়ালেন নিবেদিতা। ডায়েরিতে লিখলেন, স্বামী ডাইড। এবার তার জীবনের মোড় যেন খানিকটা ঘুরে গেল। ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অত্যন্ত বেশি করে জড়িয়ে পড়লেন। তার দীর্ঘকালের বিশ্বাস ছিল, কোনো পরাধীন দেশ নিজ ভাগ্য গঠনের সুযোগ পায় না, তাই ভারতের পূর্ণ স্বাধীনতা চাই। কিন্তু কাজ করতে গিয়ে সমস্যায় পড়লেন নিবেদিতা। বেলুড় মঠের সদস্যারূপে নিবেদিতার কর্মকাণ্ড মঠের মূল উদ্দেশ্যের পরিপন্থী হয়ে উঠছিল। স্বামীজি রাজনীতির থেকে মঠকে দূরে রাখতে আদেশ দিয়েছিলেন। তাই নিবেদিতার সঙ্গে সরাসরি আলোচনায় বসলেন মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ ও সম্পাদক স্বামী শারদানন্দ। মঠের স্থির সিদ্ধান্ত নিবেদিতাকে জানানো হল, তার কার্যাবলী সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র, তাই মঠ কর্তৃপক্ষের সঙ্গে তাকে সম্পর্ক ছেদ করতে হবে। এই সিদ্ধান্ত নিবেদিতা মাথা পেতে নিলেন। অমৃতবাজার পত্রিকা 1902 সালের 19 জুলাই সিস্টার নিবেদিতা শিরোনামে এই সংবাদ প্রকাশ করেছিল। We have been requested to inform the public that at the conclusion of the days of mourning for the Swami Vivekananda, it has been decided between the members of the order at Belur Moth and Sister Nivedita that her work shall henceforth be regarded as free and entirely independent of their sanction of authority. এই বিচ্ছেদে অযাচিত সহানুভূতিতে অত্যন্ত বিব্রত নিবেদিতা 31 জুলাই ইন্ডিয়ান মিররে বিবৃতি দিলেন। এই সংঘের সম্পূর্ণ নেতৃত্ব স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দের ওপর ন্যস্ত। এই ধর্মীয় সম্পদ ভাণ্ডারের সঙ্গে আমার সম্পর্ক দিন শিক্ষার্থিনীর মতো। ধর্মের ক্ষেত্রে হিন্দুর জন্য ইউরোপীয় নেতৃত্ব প্রয়োজন, এর থেকে বেদনাদায়ক ভ্রান্তি আমার মতে সম্ভবপর নয়। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড থেকে যা অর্থ তিনি লেখা
ও বক্তৃতার মাধ্যমে উপার্জন করেছিলেন, তার বেশিরভাগ অংশই স্বামী শারদানন্দের অভিপ্রায় অনুযায়ী শ্রীমার বাড়ি নির্মাণের কাজে উৎসর্গ করলেন। 1902 সালের 24 সেপ্টেম্বর বক্তৃতার জন্য নিবেদিতা বোম্বাই পৌঁছলেন। 26, 29 ও 30 সেপ্টেম্বর গেটি থিয়েটারে তিনি স্বামী বিবেকানন্দ, এশিয়ার জীবন ও আধুনিক বিজ্ঞানে হিন্দু মন এই 3টি বক্তৃতা প্রদান করেন। বক্তৃতায় তিনি বলছেন, আমি ভারতকে ভালোবাসি, কারণ ধর্মমতগুলির মধ্যে যা শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট, ভারত তার জন্মদাত্রী। টাইমস অব ইন্ডিয়া ও বোম্বে গেজেট প্রভৃতি দৈনিক পত্রিকায় নিবেদিতার বক্তৃতাগুলি প্রকাশিত হতে থাকে। এরপর নিবেদিতার ওয়ার্ধা, অমরাবতী ও সুরাট ভ্রমণ, তারপর বরোদায় আগমন। উদ্দেশ্য স্বদেশে আন্দোলনের প্রচার। কালী সাধক ও শক্তি বিশ্বাসী শ্রী অরবিন্দ ঘোষের সঙ্গে বরোদায় তাঁর দেখা হয়। অরবিন্দ ঘোষ সরকারি উচ্চ পদে কর্মরত ছিলেন। নিবেদিতার কালী দি মাদার বইটি তার ভালো লেগেছিল। কলকাতার বিপ্লবী সংগঠনগুলো তখন অরবিন্দ ঘোষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতেন। নিবেদিতা এসব জানতেন, তাই বাংলায় আসার জন্য অরবিন্দকে আহ্বান করেন। অরবিন্দ কলকাতায় এসে সব সংগঠনগুলোকে একত্র করে একটি কমিটি গঠন করেন। শ্রী অরবিন্দের সঙ্গে ভগিনী নিবেদিতার এই পরিচয় সুদূর প্রসারী ফলদান করেছিল, কারণ নিবেদিতার বিপ্লব আন্দোলনে যোগদান, অরবিন্দের কর্মযোগিন ও ধর্ম পত্রিকায় নিয়মিত প্রবন্ধ প্রকাশ, শ্রী অরবিন্দের ভাই বারীন্দ্র ঘোষকে চরমপন্থী আন্দোলনে উৎসাহ প্রদান, সব ক্ষেত্রেই নিবেদিতা ছিলেন নীরব প্রেরণাদাত্রী। এমনকি অন্তরীণ অরবিন্দ যখন গ্রেপ্তার হওয়া এড়াতে ফরাসি উপনিবেশ চন্দননগরে পালিয়ে আর এক ফরাসি উপনিবেশ পণ্ডিচেরি যাচ্ছেন, তখন নিবেদিতাই তাকে সাহায্য করছেন। অরবিন্দের চন্দননগর গমনের পর নিবেদিতা এমনভাবে কর্মযোগিনের সম্পাদকীয় লিখছেন যাতে কেউ বুঝে উঠতে না পারে যে অরবিন্দ লিখছেন না। অরবিন্দ তার কর্মযোগিন ও ধর্মপত্রিকার দায়িত্ব দিয়ে যান নিবেদিতাকে। অরবিন্দের কাছে নিবেদিতা ছিলেন অগ্নিশিখা। নিবেদিতার ভারত প্রেমের মধ্যে যে বৈশিষ্ট্যটি নিহিত ছিল তা হল জাতীয়তাবোধ। তার কাছে ভারত হলেন মাতা। 1909 সালে অখণ্ড ভারতের সম্ভাব্য জাতীয় পতাকা নির্মাণ করছেন। পতাকার রং গাঢ় লাল, তার মধ্যস্থলে শোভা পাচ্ছে সোনালি সুতো দিয়ে তৈরি বজ্র, তার পাশে লেখা বন্দে মাতরম। একটি পাথরে খোদিত এই বজ্র চিহ্নটি তিনি দেখেছিলেন বুদ্ধগয়ায়। পতাকাটি অবশ্য গৃহীত হয়নি। 1905 থেকে 1906 বাংলা তথা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। 1905 সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের প্রস্তাব প্রকাশিত হয়। অবশেষে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ ঘোষণা করা হল। প্রতিবাদে রাজপথে নেমে মিটিং মিছিল করলেন নিবেদিতা। চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু। 16ই অক্টোবর অসংখ্য মানুষ রবীন্দ্রনাথের নেতৃত্বে গঙ্গায় স্নান করে একে অপরের হাতে বেঁধে দিলেন রাখি। ওদিকে কালীঘাটে মন্দির চত্বরে রাখি বন্ধনের উৎসব চলল নিবেদিতার নেতৃত্বে। তাকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা আন্দোলন সক্রিয় হয়ে উঠল। নিবেদিতা বলতেন, এটাই আমার দেশ, ভারতের মাটি আমার স্বর্গ, ভারতের কল্যাণই আমার কল্যাণ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সঙ্গে নিবেদিতা পরিচিত হয়েছিলেন 1899-এর প্রথম দিকে। স্বামী বিবেকানন্দ প্রেরণার এক মুহূর্তে নিবেদিতাকে বলেছিলেন, ব্রাহ্মদের মধ্যে ঢুকে পড়ো। নিবেদিতা এই নির্দেশ পালন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও নিবেদিতা উভয়েরই অসাধারণ ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েছিলেন।
ব্রাহ্ম ধর্মাবলম্বী এবং বিশেষত রবীন্দ্রনাথের সঙ্গে মেলামেশাকে গভীর প্রীতির চোখে দেখেননি স্বামীজি। এই মেলামেশাকে কেন্দ্র করে কখনো কখনো গুরু শিষ্যার মধ্যে মৃদু তর্ক বিতর্ক হয়েছিল। তবু নিবেদিতা ঠাকুরবাড়ির সঙ্গে যোগাযোগ ছিন্ন করেননি। 1899 সালের 23শে মার্চ প্রিয় বন্ধু মিস ম্যাকলাউডকে নিবেদিতা লিখছেন, I prefer when I do take a holiday to go to the Tagore's. The poet had asked me, and in that house there will always be common interests in poetry and music and the chance of carrying an idea. রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের 83তম জন্মোৎসবে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করেছিলেন নিবেদিতা। নিবেদিতাকে প্রথম দর্শনের সময় রবীন্দ্রনাথ তাকে অন্যান্য মিশনারি নারীদের মতোই মনে করেছিলেন। জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতাকে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করবার জন্য তিনি নিবেদিতাকে অনুরোধ করেন। এই প্রস্তাবটি নিবেদিতা নাকচ করে বলেছিলেন, বাইরে থেকে কোনো একটা শিক্ষা গিলিয়ে দিয়ে লাভ কি? মানুষের ভিতরে যে জিনিসটা আছে তাকে জাগিয়ে তোলাই আমি যথার্থ শিক্ষা মনে করি। বাধা নিয়মে বিদেশি শিক্ষা দিয়ে সেটাকে চাপা দেওয়া ভালো নয়। 1904 সালের ডিসেম্বর মাসে নিবেদিতা বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর সঙ্গে প্রথম পূর্ববঙ্গের শিলাইদহ গিয়েছিলেন রবীন্দ্রনাথের অতিথি হয়ে। নিবেদিতা গ্রামে গ্রামে ঘুরে স্থানীয় শিল্প, সংস্কৃতি, আচার অনুষ্ঠান মন দিয়ে লক্ষ্য করতেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, ভগিনী নিবেদিতাকে দেখিয়াছি, তিনি লোকসাধারণকে দেখিতেন, স্পর্শ করিতেন, শুধুমাত্র তাহাকে মনে মনে ভাবিতেন না। তিনি গণ্ডগ্রামের কুটিরবাসিনী একজন সামান্য মুসলমান রমণীকে যেরূপ অকৃত্রিম শ্রদ্ধার সহিত সম্ভাষণ করিয়াছেন দেখিয়াছি, সামান্য লোকের পক্ষে তাহা সম্ভবপর নহে। কারণ ক্ষুদ্র মানুষের মধ্যে বৃহৎ মানুষকে প্রত্যক্ষ করিবার সেই দৃষ্টি, সে অতি অসাধারণ। সেই দৃষ্টি তাহার পক্ষে অত্যন্ত সহজ ছিল বলিয়াই এতদিন ভারতবর্ষের অতি নিকটে বাস করিয়া তাহার শ্রদ্ধা ক্ষয় হয় নাই। নিবেদিতা বাংলা ভাষা ভালো করে শিখেছিলেন। সেই কারণে রবীন্দ্রনাথের কবিতা বুঝতে তার অসুবিধে হতো না। রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা, দেনা পাওনা ও ছুটি গল্প তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। নিবেদিতা চরিত্র রবীন্দ্রনাথের জীবনে গভীর প্রভাব বিস্তার করে। হিন্দু প্রীতি এবং ইংরেজ বিরাগকে কেন্দ্র করে গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ। গোরার চরিত্রে স্বামী বিবেকানন্দ ও আইরিশ নিবেদিতার মিশ্রিত স্বভাবকে পাওয়া যায়। 1906 সালের সেপ্টেম্বর মাসে বিপ্লবী অশ্বিনী কুমার দত্তের নেতৃত্বে পূর্ববঙ্গে দুর্ভিক্ষ পীড়িত দুঃখী, অসহায়, আর্ত মানুষের সেবার কাজ করতে করতে নিবেদিতা ব্রেইন ফিভারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বেলুড় মঠের কয়েকজন সন্ন্যাসী। এই দুর্ভিক্ষের ভয়ানক অবস্থার কথা নিবেদিতা ফ্যামিন অ্যান্ড ফ্লাড প্রবন্ধে বর্ণনা করেছেন। এই অক্লান্ত পরিশ্রম প্রত্যক্ষ করে রবীন্দ্রনাথ বলেছিলেন, নিজেকে এমন করিয়া সম্পূর্ণ নিবেদন করিয়া দিবার আশ্চর্য ক্ষমতা আর কোনো মানুষে প্রত্যক্ষ করি নাই। সে সম্বন্ধে তাহার নিজের মধ্যে যেন কোনো প্রকার বাধাই ছিল না। জনসাধারণকে হৃদয় দান করা যে কত বড় সত্য জিনিস, তাহা তাহাকে দেখিয়াই আমরা শিখিয়াছি। মা যেমন ছেলেকে সুস্পষ্ট করিয়া জানেন, ভগিনী নিবেদিতা জনসাধারণকে তেমনি প্রত্যক্ষ সত্তারূপে উপলব্ধি করিতেন। তিনি এই বৃহৎ ভাবকে
একটি বিশেষ ব্যক্তির মতোই ভালোবাসিতেন। বস্তুত তিনি ছিলেন লোকমাতা। ভারতের সংস্কৃতির মতো ভারতীয় শিল্পকলা সম্বন্ধে স্বামীজির কাছেই শিক্ষালাভ করেছিলেন নিবেদিতা। 1905 সালে বঙ্গভঙ্গের আগে অবনীন্দ্রনাথের আঁকা ভারতমাতা ছবিটি সম্বন্ধে নিবেদিতা উচ্ছ্বসিত ছিলেন। তিনি চেয়েছিলেন এই ছবিকে মুদ্রিত করে সকলের ঘরে ছড়িয়ে দিতে। অবনীন্দ্রনাথের আঁকা বুদ্ধ ও সুজাতা, দেওয়ালি ও শাহজাহানের তাজমহল ছবিগুলি তার পছন্দের তালিকায় ছিল। নিবেদিতার প্রিয় ছিল বৌদ্ধ স্থাপত্য শিল্প। বৌদ্ধ যুগের স্থাপত্য শিল্প তিনি অজন্তা, ইলোরা, সারনাথ, বুদ্ধগয়া, রাজগীর, কনহেরি ও এলিফ্যান্টা গুহায় প্রত্যক্ষ করেছিলেন। অজন্তার গুহা চিত্রগুলি সম্বন্ধে নিবেদিতা এনশিয়েন্ট অ্যাবে অফ অজন্তা নামে একটি প্রবন্ধ লিখেছিলেন। নিবেদিতা উদয়গিরি, খণ্ডগিরি, সূর্য মন্দির, নালন্দাও বাদ দেননি। সে সময় উদীয়মান শিল্পী নন্দলাল বসু, অসিত কুমার হালদারকে তিনি অজন্তায় পাঠিয়েছিলেন তাদের শিল্পী জীবনের উৎকর্ষতা বৃদ্ধির জন্য। নন্দলাল বসুর আঁকা সতী ও হরিপুরা চিত্রাবলী নিবেদিতার প্রিয় ছিল। মুঘল আমলের শিল্পকলা সম্বন্ধেও নিবেদিতা যথেষ্ট আগ্রহী ছিলেন। আকবরের প্রাসাদ থেকে ইসলামীয় স্থাপত্য ইত্যাদি যে ভারতীয় মূল সংস্কৃতির সঙ্গে ভারতে এসে মিশে গিয়েছিল, সেই মিশ্রণকে নিবেদিতা গুরুত্ব দিয়েছেন প্রবলভাবে। তবে তার সর্বাধিক আগ্রহ ছিল ভারতীয় লোকশিল্পের উপর। নিবেদিতা স্কুলে আঁকা ও সেলাই ছিল মেয়েদের পাঠ্যসূচির অন্তর্গত। নিবেদিতা তাঁতিদের কাছ থেকে হলুদ, সবুজ রঙে ছাপানো কাপড় কিনে আনতেন। তৈরি হতো নানা সূচি শিল্প। মিস ম্যাকলাউডকে একটি চিঠিতে লিখলেন, ভারতীয় নারীদের মধ্যে যে ধরনের ডিজাইন চলিত আছে তাদের গভীরভাবে অনুশীলন করছি। দারুণ একটি বিষয়। শক্তিময়ী নারী নিবেদিতার কার্যকলাপ ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যোগাযোগ ইংরেজ সরকারের কাছে কিছুই অবিদিত ছিল না। ইংরেজ হলেও গ্রেপ্তারের আশঙ্কা ছিল নিবেদিতার। ভারতের স্বদেশী আন্দোলনের জন্যই তার কারাগারের বাইরে থাকা প্রয়োজন। তাই বন্ধুদের পরামর্শে 1907 সালের 12ই আগস্ট কলকাতা থেকে পাশ্চাত্যের উদ্দেশ্যে যাত্রা করলেন নিবেদিতা। যাবার আগে একদিন বিপ্লবী উল্লাসকর দত্ত, বারেন্দ্র ঘোষ ও হেমচন্দ্র কানুনগো এবং আরও কয়েকজন বিপ্লবীদের তিনি বলেছিলেন, তোমরা জেনো কালের ভেরি বেজেছে, রুদ্রের আহ্বান এসেছে। দেশজননী তোমাদের ললাটে রক্ত তিলক পরিয়ে দিয়েছেন। তোমাদের সামনে অগ্নি পরীক্ষা। এই রুদ্রযজ্ঞে হয়তো তোমাদের কয়েকজনকে জীবনাহুতি দিতে হবে। তোমাদের এক হাতে অরবিন্দ তুলে দিয়েছেন গীতা, আর অন্য হাতে আমি দিয়েছি বোমা। আমি যেন ফিরে এসে দেখি তপ্ত রৌদ্রদাহ উপেক্ষা করে বিপ্লবের পথে তোমরা অনেক দূর এগিয়ে গেছো। ওয়াহেগুরুজি কি ফতে। ভারত প্রাণা নিবেদিতা দীর্ঘদিন পর উপস্থিত হলেন ইংল্যান্ডে। মা মেরি ইজাবেল মার্গারেটকে দেখে চমকে ওঠেন। এ যে এক নতুন মানুষ। অসুস্থ মায়ের সেবার কাজের মধ্যেই ভারতীয় নারী, ভারতীয় সমস্যা, ভারতীয় আদর্শ সম্বন্ধে নিবেদিতা বক্তৃতা দিতে থাকলেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে থাকল। ভারতে ইংরেজ শোষণ ও নিপীড়নের কথা ইংল্যান্ডবাসীদের জানাতে দ্বিধাবোধ করেননি নিবেদিতা। ফলে বিদেশে তার সমর্থনে একটি দল গড়ে উঠল।
তার সংগঠিত দলে পেলেন কিছু পার্লামেন্টের সদস্যকে। তারা ভারতীয়দের স্বার্থ সংরক্ষণে বিশেষ উৎসাহী ছিলেন। কেউ কেউ গোপনে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিবেদিতাকে সহায়তাও করতেন। নিবেদিতার মা মেরির শারীরিক অবস্থার অবনতি হতে লাগল। এক সময় মেরি ইজাবেল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কয়েকদিন ভাই বোনদের সঙ্গে কাটালেন নিবেদিতা। ইংল্যান্ডের বাড়িতে এই তার শেষ বিচরণ। এরপর আর কোনো দিনই ফিরে আসেননি ইংল্যান্ডে। অক্টোবর মাসে মিসেস সেরা বুলের অতিথি হয়ে নিবেদিতা পৌঁছলেন বস্টনে। রিজলি ম্যানারে কয়েকদিন মিসেস লেগেটের কাছে কাটালেন নিবেদিতা। মিস ম্যাকলাউডও উপস্থিত ছিলেন। নভেম্বর ও ডিসেম্বরে নিবেদিতা উইন্সলো, কনকর্ড, হার্টফোর্ড, অ্যালবেনি, পিটসবার্গ, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বাল্টিমোর প্রভৃতি স্থানে ভ্রমণ করে বক্তৃতা সফর শেষ করলেন। এরই সঙ্গে স্বামী বিবেকানন্দ জীবনী রচনার জন্য গবেষণার কাজ ও প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে লাগলেন। অবশেষে মিসেস সেরা বুলের কাছে বিদায় নিয়ে ছদ্মবেশে ছদ্মনামে ভারতে ফিরে গেলেন নিবেদিতা। ব্রিটিশ শাসকের কাছে নিবেদিতা ব্ল্যাকলিস্টেড হয়েছিলেন। 23 মে 1909 ভারতে ফিরে বাগবাজারে শ্রীমা শারদাকে নিজ বাড়িতে অধিষ্ঠিতা দেখে যার পর নাই আনন্দিত হলেন নিবেদিতা। ওদিকে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশ, বারেন্দ্র ঘোষ ও উল্লাসকর দত্তের যাবজ্জীবন দ্বীপান্তর, অন্য বিপ্লবীরাও ছন্ন ছাড়া। ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকায় রাজদ্রোহী রচনা প্রকাশের জন্য জেল খেটে আমেরিকায় পড়াশুনো করতে গেছেন। স্বাধীনতা আন্দোলনের ধারাপথ থেকে অনেকেই সরে এসে বেলুড় মঠে যোগদান করেছেন। হতাশ না হয়ে বিভিন্ন সংবাদপত্র ও পত্রপত্রিকায় স্বদেশী আন্দোলন নিয়ে লেখালেখি শুরু করলেন নিবেদিতা। সম্পাদনার দায়িত্ব নিলেন প্রবুদ্ধ ভারত, সন্ধ্যা, যুগান্তর, কর্মযোগিন, বন্দে মাতরম, নিউ ইন্ডিয়া প্রভৃতি পরিচিত পত্রপত্রিকায় যুব সমাজকে স্বামীজির কথা স্মরণ করালেন। ঘুমিয়ে কি থাকা সম্ভব? ওঠো, জাগো, লড়াইয়ের ডাক এসেছে। 1910 সালে 1 ফেব্রুয়ারি স্বামীজির জন্মতিথিতে দি মাস্টার অ্যাজ আই স হিম বইটি প্রকাশিত হল। দেশে বিদেশে পরিচিতরা সাগ্রহে বইটি প্রকাশের জন্য অপেক্ষা করছিলেন। শ্রী অরবিন্দ ঘোষ এই বইটিকে স্বামীজি সম্পর্কে লিখিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলেছেন। এই বইয়ের একটি অংশ সুভাষচন্দ্র বসুকে প্রভাবিত করেছিল। There was one thing, however, deep in the master's nature that he himself never knew how to adjust. This was his love of his country and his resentment of her suffering. Throughout these years in which I saw him almost daily, the thought of India was to him like the air he breathed. এক দুঃসংবাদ নিবেদিতার মনকে ভারাক্রান্ত করল। খবর এলো মিসেস সেরা বুল অত্যন্ত অসুস্থ। 15 নভেম্বর নিবেদিতা বস্টনের উদ্দেশ্যে যাত্রা করলেন। মিসেস সেরা বুল ছিলেন অশেষ সম্পত্তির অধিকারিণী। মার অসুস্থতার খবর পেয়ে জেদি মেয়ে ওলিয়া ও সেরা বুলের ভাই মিস্টার ইজি থর্প উপস্থিত হয়েছেন। 18 জানুয়ারি 1911 সকাল 5টার সময় সেরা বুল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওলিয়ার ধারণা হল নিবেদিতা সেরা বুলের সমস্ত অর্থ আত্মসাৎ করতে এখানে উপস্থিত হয়েছেন। সেরা বুলের মৃত্যু ও ওলিয়ার আচরণে নিবেদিতা অত্যন্ত মানসিক যন্ত্রণায় বিপর্যস্ত। সেরা বুলের শোকের তীব্রতা লঘু না হতেই আরেকটি শোক। খবর এলো 18 ফেব্রুয়ারি
তার পরম আত্মীয় সর্বকর্মের সঙ্গী স্বামী সদানন্দ দেহত্যাগ করেছেন। বস্টন ত্যাগ করে নিবেদিতা ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর কোনোদিনই তিনি বিদেশে আসেননি। নিবেদিতার জীবনে বাকি দিনগুলি এক যন্ত্রণাময় অধ্যায়। তার স্কুলের অর্থকষ্ট প্রবল। সেরা বুলের উইলের জন্য তিনি চিন্তিত, কারণ সেই উইলে স্কুলের জন্য কিছু অর্থ লাভ হবে। কিন্তু ওলিয়া মাত্র 1000 পাউন্ডের বেশি দিতে ইচ্ছুক নন। এর মধ্যে স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী গত হলেন 25শে জুলাই। সংবাদ এলেও ওলিয়াও মৃত্যুবরণ করেছেন। 21শে অগস্ট স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগ করলেন। চারিদিকে মৃত্যুর খেলার মধ্যে নিবেদিতা বসে রইলেন। শেষ সংকটটি নেমে এলো সিস্টার ক্রিস্টিনকে কেন্দ্র করে। ক্রিস্টিন জানালেন নিবেদিতা স্কুল ছেড়ে তিনি ব্রাহ্ম গার্লস স্কুলে যোগদান করবেন। ক্রিস্টিনের এই অভিপ্রায় নিবেদিতাকে ব্যথিত করে তুলল, কারণ বহুদিন দুজনে একসঙ্গে কাজ করেছেন। তিনি আরেকটি তীব্র আঘাত পেলেন। তাদের সহকারী সুধীরাদি এই স্কুল ছেড়ে চলে গেলেন। অন্তরে অন্তরে নিজেকে গুটিয়ে নিলেন বিপর্যস্ত নিবেদিতা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে অসুস্থ নিবেদিতা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলেন। যোগিনমাকে প্রণাম করে বললেন, যোগিনমা, আমি বোধহয় আর ফিরব না। আচার্য জগদীশচন্দ্র বসু ও লেডি অবলা বসুর আন্তরিক আমন্ত্রণে নিবেদিতা বিশ্রামের জন্য দার্জিলিংয়ে গেলেন রায় ভিলাতে। কঠিন ব্যাধিতে আক্রান্ত হলেন, রক্ত আমাশা। পাহাড়ে এ রোগ আরও মারাত্মক। বহুদিন ধরে মানসিক উদ্বেগ, অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। নিবেদিতার অসুস্থতার খবর পেয়ে অনেকেই ছুটে এলেন। বিখ্যাত ডাক্তার নীলরতন সরকার তখন দার্জিলিংয়ে। তাঁর তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা চলতে লাগল। কখনো অবস্থার উন্নতি হয়, কখনো অবনতি ঘটে। স্বামীজির কথা মনে পড়ে, মৃত্যুর উপাসনা করো মার্গট, মৃত্যুকে ভালোবাসো। 1911 7ই অক্টোবর নিবেদিতার নির্দেশে একটি উইল তৈরি হল। ইচ্ছাপত্রে তিনি লিখলেন, বস্টন শহর নিবাসী উকিল মিস্টার ইজি থর্প আমাকে অথবা আমার সম্পত্তির তত্ত্বাবধায়ককে যা কিছু দেবেন, বেঙ্গল ব্যাংকে আমার যে 300 পাউন্ড আন্দাজ জমা আছে, পরলোকগতা সারা অলিবুলের সম্পত্তির মধ্যে আমার যে 700 পাউন্ড রয়েছে এবং আমার যাবতীয় পুস্তকের বিক্রয়লব্ধ আয়, এদের মধ্যে যেগুলির গ্রন্থস্বত্ব আমার আছে, সেই সব কিছু আমি বেলুড়ের বিবেকানন্দ স্বামীজির মঠের ট্রাস্টিদের দান করছি। তারা ওই অর্থ চিরস্থায়ী ফান্ড রূপে জমা রাখবেন এবং ওর আয় থেকে ভারতীয় নারীদের মধ্যে জাতীয় প্রণালীতে জাতীয় শিক্ষা প্রচলনের জন্য তারা মিস ক্রিস্টিন গ্রিনস্টাইডেলের লিখিত পরামর্শ মতো ওই উদ্দেশ্যে ব্যয় করবেন। উইল তৈরি শেষে তিনি বলেছিলেন, Now I am free. জীবনের শেষ রাত্রে যারা তার পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে অস্ফুটে বললেন, The boat is sinking, but I shall see the sunrise. বিছানায় শুয়ে সূর্যোদয় দেখলেন নিবেদিতা। 1911 13ই অক্টোবর ভোরবেলা মেঘ সরে প্রথম সূর্যের কিরণ হিমালয় চূড়ায় চূড়ায় প্রতিভাত হল। সকাল 7টায় এক বৃহৎ মহৎ প্রাণ বিলীন হল অসীম অনন্তে। নিবেদিতা জন্মান্তরবাদকে গ্রহণ করেছিলেন, তাই নিজের অন্তিম সংস্কারের জন্য হিন্দুদের দাহ করার প্রথাই নির্বাচন করেছিলেন। এখানে ভগিনী নিবেদিতা চিরশান্তিতে নিদ্রিত। যিনি ভারতবর্ষকে
তার সর্বস্ব অর্পণ করেছিলেন। মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ ওম মধুমৎপার্থিবং রজঃ মাধ্বীর্ন সন্তোষধি মধুনক্তমুতোষসঃ মধুদ্দৌরস্তু ন পিতা মধুমাन् বনস্পতিঃ মধুমানস্তু সূর্যঃ মাধৃগাवो ভবन्तু নঃ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো শীত তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ সে তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যে দান সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যে প্রাণ সেই তো তোমার প্রাণ।